আসসালামু আলাইকুম। আই নিউজ 21 থেকে আপনাদের জানাই অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমাদের এই টকশোতে উপস্থিত হয়েছেন নরসিংদীর বিশিষ্ট মানবাধিকার কর্মী, একাধারে যিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত, সামাজিক সংগঠনের সাথে জড়িত, জনাব আলামিন রহমান। আমরা আলামিন রহমানের সাথে কথা বলবো। উনি এই সামাজিক কাজকর্ম কিভাবে শুরু করেছেন এবং কিভাবে উনি অনুপ্রেরণা জুগিয়েছেন, কিভাবে অনুপ্রেরণা নিজে পেয়েছেন এবং ওনাকে মানুষ কেন এত ভালোবাসে, আমরা আজকে তার সাথে কথা বলবো। আশা করি দর্শকরা আমাদের সাথে আপনারা থাকবেন। জনাব আলামিন রহমান, আমাদের স্টুডিওতে এসে আপনার কেমন লাগছে? ধন্যবাদ। আই নিউজকে ধন্যবাদ যে আজকে আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য। আসলে সত্যি কথা, যে অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত। আমার তো যারা এই নিউজ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আপনাকে মানবতার ফেরিওয়ালা বলা হয়, এটা আসলে আপনি এই বিষয়টা কোন দৃষ্টিভঙ্গিতে দেখেন? আসলে মানবতা ফেরিওয়ালা আমাকে বলা হয়, আসলে আমি নিজেকে কখনো আমি ভাবি না যে আসলে আমি মানবতা ফেরিওয়ালা। যে মানবতা ফেরিওয়ালা আমার কাজকর্ম থেকে অনেকে উৎসাহ, অনেকে ভালোবেসে আমাকে মানবতা ফেরিওয়ালা বলে। কিন্তু মানবিক কাজ করতে আমি অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, মানুষের সাথে মিশতে আমি ভালোবাসি। সেই জন্য অনেকে আমাকে মানবতা ফেরিওয়ালা ডাকে। আমি নিজেকে আমি কখনো মানবতা ফেরিওয়ালা বলি না। যে আমি সবসময় চাই যে মানুষের সাথে আমি কাজ করে যাই, মানবতার কাজ করে যাই, মানবিক কাজ করে যাই। ধন্যবাদ। আমরা জানি জনাব আলামিন রহমান বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, অনেক প্রতিষ্ঠানের সাথে জড়িত। আমরা এখন দেখব উনি কোন কোন সংগঠনের সাথে জড়িত আছেন। মোহাম্মদ আলামিন রহমান নরসিংদী জেলার এক প্রভাবশালী ও সুপরিচিত মুখ, যিনি নানা সামাজিক, শিক্ষামূলক এবং মানব সেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত না থাকলেও তার অবদান তাকে নরসিংদী জেলায় প্রতীকে পরিণত করেছে। এই অবদান তিনি একাধারে কয়েকটি প্রতিষ্ঠান স্বত্বাধিকারী ও উদ্যোক্তা: আলামিন ফেব্রিক, হাবিব উইভিং হাবিব টেক্সটাইল মিলস। এছাড়া জেলার অন্যতম বৃহৎ ব্যবসা নরসিংদী চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গেও তিনি সক্রিয় জড়িত। শিক্ষামূলক উদ্যোগ প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা: মোল্লাচর জামিয়া হাফিজিয়া মাদ্রাসা, মাধবদী সিটি স্কুল অ্যান্ড কলেজ, হাজী মোল্লা হাই স্কুল, কারি মেমোরিয়াল স্কুল। সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা: জীবন সদস্য নরসিংদী ক্লাব লিমিটেড, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নরসিংদী ডায়াবেটিক সমিতি, বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি, আঞ্জুমান মফিদুল ইসলাম। সামাজিক সংগঠনের নেতৃত্ব: সভাপতি মাধবদী স্বেচ্ছাসেবী ফোরাম, আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা, লায়ন্স অব নেপচুন, গভর্নর রোটারি ক্লাব, সাধারণ সম্পাদক বাংলাদেশ, প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা যুব নগর শেখের চর, প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা যুবনগর শেখার চর, শিল্প বিষয়ক সম্পাদক শেখর ধূমকেতু সংঘ, উপদেষ্টা সাপ্তাহিক সমাচার, সাপ্তাহিক খোরাক পত্রিকা, নরসিংদী রিপোর্টার্স ক্লাব। ধন্যবাদ আপনাদের। আমরা আবার আমাদের আড্ডায় ফিরে যাচ্ছি। আমি এবার প্রশ্ন করব জনাব আলামিন রহমানের কাছে। আমরা জানতে চাইব যে আপনি কত বছর থেকে এই কাজ, সামাজিক কাজগুলো ও মানবিক কাজগুলো করছেন, কত সাল থেকে?
আসলে মানবিক কাজগুলো আমি অনেক আগে থেকে শুরু করেছি, যে আমি যখন স্কুলে পড়ি তখন থেকে আমি আসলে মানবিক কাজের সাথে জড়িত আছি। তবে আমি প্রথম শুরু করেছি যে 1999 সনে, যখন আমরা আমাদের এলাকার আমরা বাল্যকালের যে বন্ধু, আমরা কিছু সংখ্যক বন্ধু 12-13 জন বন্ধু মিলে আমরা প্রথম যুবনগর সংগঠন করি 1999 সনে। তখন থেকে আমার একটা আসলে মানবিক কাজের সাথে একদম সম্পৃক্ত হয়ে গেছি। বিভিন্ন যে আমাদের সংগঠন থেকে আমরা বিভিন্ন এই যাদের এই অর্থনৈতিকভাবে সমস্যা, যাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করতে পারে না, তাদেরকে লেখাপড়ার জন্য আমরা টাকা দিতাম, বিয়ে হতে পারে না, হ্যাঁ মেয়ের বিয়ে টাকা দিতাম, রাস্তাঘাট আমরা মেরামত করে দিতাম গরিব অসহায়দের। অসহায়দেরকে। এভাবেই কিন্তু আমার আসলে শুরু, যে 1999 সাল থেকে শুরু, এইভাবে পর্যায়ক্রমে চলছে। এখন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি এখনো মানবিক কাজের সাথে জড়িত আছি ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। আমরা আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হলো যে আপনি মানবতার কল্যাণে কাজ করছেন, দুস্থ অসহায়দের সাহায্য করছেন, এবং কয়েক বছর যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে আপনি মানবতার হোটেল চালু করেছেন একবেলা খাওয়ানোর জন্য। তো এই যে একবেলা মানুষকে খাওয়ান, এই অনুপ্রেরণা, এই কাজের স্পৃহা আপনি কিভাবে পেলেন? আসলে আমরা যখন নাকি আমাদের যে মাদক স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রম নামে একটা সংগঠন আমরা প্রথম তৈরি করেছি, যে সংগঠনে প্রায় আমাদের এই সংগঠনে 100-র অধিক সংগঠন মিলিতভাবে আমরা মাদক স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম একটা তৈরি করেছি। তো ফোরামে সবাই মিলিতভাবে আমাকে ফোরামের সভাপতি দিয়েছেন। তো আমাদের বন্ধু হাজি রোমান, যে রোমান সহ রোমান সেক্রেটারি, আমি সভাপতি, যে রোমানই প্রথম উদ্যোগটা নিচ্ছে যে আসলে আমরা একটা মানবতা হোটেল করতে পারি কিনা। আমরা মিলে যে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আসলে আমাদের মানবতা হোটেল একটা দরকার, যে সেইভাবে আমরা শুরু করেছি। প্রায় 3 বছর হয় মানবতা হোটেল নামে। তো আমরা এই এক একটা এলাকাতে কিন্তু আমরা প্রতি 1 মাস পরে পরই আমরা মানবতা হোটেল এই কার্যক্রম করি। প্রায় আমরা 1000, 3000, 2500 এরকম লোকদেরকে আমরা একবেলা ফ্রি খাওয়া দাওয়া করাই। সবাই মিলিতভাবে এই অনুষ্ঠানটা করি, যে আমাদের যে স্বেচ্ছাসেবী যারা আছে সদস্য সবার একত্রিত মিলিতভাবেই কিন্তু আমরা অনুষ্ঠানটা করি। না, আসলেই এটা একটা ভালো উদ্যোগ, এবং আপনাদের এই কাজের পরে কিন্তু আমরা বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন প্রতিক্রিয়া পাই, যা আপনাদের ইতিবাচক দিক। আপনাদের সবাই প্রশংসা করে এই কাজের জন্য, কারণ মানুষকে খাওয়ানো, মানুষের মুখে হাসি ফোটানো, এটা কম কথা নয়। আপনারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। আচ্ছা, এবার আমরা ব্যক্তিগত কিছু কথা বলবো। আপনারা কয় ভাই বোন? আমরা 3 ভাই 2 বোন। কে কি করছেন? আমার বড় ভাই বিজনেস সাথে জড়িত, যে ওনার নিজস্ব বিজনেস আছে, টেক্সটাইল বিজনেস। তারপরে ওনার বাজারে, শেখারচর বাজারেও দোকান আছে। আর আমার মেজো ভাই যে শাহিন আহমেদ, উনিও বিজনেস সাথে জড়িত, যে ওনার অঞ্জস একটা ব্র্যান্ড আছে, অঞ্জস বুটিক হাউস, বুটিক হাউস। অঞ্জস। এটা বিভিন্ন জায়গায় তো সুপার শপ, শপ আছে। জি জি, শপ আছে বাংলাদেশে প্রায় 30টার অধিক ওনার শপ আছে। আমি আসলে আমি মেইনলি ব্যবসা, আমার টেক্সটাইল বিজনেস। আমি অনেক আগে থেকে 2002 থেকে আমি টেক্সটাইল বিজনেস সাথে জড়িত, এবং কাপড়গুলি আমি সাপ্লাই দিই, আরো কাপড় সাপ্লাই দিই এবং বিভিন্ন বুটিক হাউসে কাপড় সাপ্লাই দিই। আমার এক বোন, বড় বোন, উনি ঢাকাতে থাকে, হ্যাঁ উনি গৃহিণী। আর আমার মেজো বোন, উনিও দেশের বাইরে থাকে, লন্ডনে থাকে। আপনার মেজো বোন লন্ডনে মেজো থাকে। বোন লন্ডনে থাকে। আপনার আব্বার নাম, বাবার নাম? আমার আব্বা হাজি আইবুর রহমান, আমার দাদা আফসার উদ্দিন সাহেব। আমার বাবা কিন্তু অনেক আগে থেকে ব্যবসা করে, দাদা ব্যবসা করতো, আমার বাবা ব্যবসা। আপনার বাবা তো তাঁতের সাথে জড়িত ছিল? জি জি জি, তাঁতের সাথে জড়িত ছিল আমার বাবা। যে তাঁত বিজনেস যখন শুরু হয় বাংলাদেশ স্বাধীনতার পর থেকে, উনি তাঁতের বিজনেস সাথে জড়িত। বাবা থেকে আসলে বিজনেস আমার শেখা। হ্যাঁ, বাবার বিজনেসটাই পরে আমি দেখাশোনা করতে করতে আমি নিজেও এই জগতে আমি ঢুকে গেছি, এই বিজনেসে আমি করি। এখন আসলে তাঁতগুলো চলে না, তো এখন আবার টেক্সটাইল গুলো বেশি চলে, সেই জন্য তাঁতের যে তাঁতি পাওয়া যায় না, সেই জন্য আমরা টেক্সটাইল বিজনেস সাথে জড়িয়ে গেছি। বুঝে গেছে। আচ্ছা, আমি এই যেহেতু তাঁতের প্রসঙ্গটা আসলো, আপনাকে আরো অন্যান্য প্রশ্ন করার আগে এই বিষয়ে জানতে চাইবো যে আগে তো তাঁতে তৈরি যে কাপড়ের প্রতি মানুষের একটা চাহিদা ছিল, এটা কি এখন এই টেক্সটাইলে কি এটা কি মাইর দিয়ে দিছে, মানে বাধাগ্রস্ত হয়েছে, নাকি তাঁতের তৈরি বস্ত্রের উপর এখনো মানুষের চাহিদা আছে? না না, তাঁতের বস্ত্র সবসময় চাহিদা ছিল, যেরকম এখনো চাহিদা আছে। কিন্তু তাঁত শিল্পটা নষ্ট হয়ে গেছে, যে বিলুপ্তর পথে, এই জন্য যে তাঁত শিল্প তাঁতি পাওয়া যায় না। যেমন আপনার তাঁতি যারা কাজ করতো আগে, ওরা কিন্তু আসলে ওদের যে ছেলে মেয়ে আছে, ওদেরকে কিন্তু এগুলো আসলে শিখায় না, যে তাঁত চালানোর জন্য। তাঁত একটা পরিশ্রম অনেক কাজ, আপনারা জানেন যে এটা হাতে চালাইতে হয়।
তো যখন দেশে পাওলম চলে আসলো তখন আস্তে আস্তে তাঁতের বিলুপ্ত হয়ে গেছে। আর আরো এখন তাঁতের অর্ডার কমাই দিচ্ছে। হ্যাঁ, যে এখনো কিন্তু আমার এখানে এখনো 10টা তাঁত আছে। হ্যাঁ, আমার এখনো নিজেরও আছে? তাঁতের 10টা তাঁত আছে, আমি রেখে দিয়েছি তাঁত। তাঁতের কিছু কিছু কাপড় আমি এখনো করি, কিন্তু চাহিদা কিন্তু অনেক চাহিদা তাঁতের কাপড়, কিন্তু তাঁতের কাপড় চাহিদা হলেও কিন্তু তাঁতের কাপড় আমরা এরকম দিতে পারি না। এগুলো বানানো যায় না, 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 প্রস্তুত করা যায় না। না, যেমন একটা তাঁতের একটা ওড়না বানাইতে একটা ওড়নাই তৈরি করতে লাগে আমরা 3-4 দিন। আর আমরা পাওলমে যদি আমরা করি তাহলে একটা তাঁতে দৈনিক 10টা-20টা ওড়না তৈরি করা যায়। হ্যাঁ, তো সেই জন্য আস্তে আস্তে আসলে তাঁতের ইয়াগুলো চলে গেছে। আর মেশিনের প্রতি সবাই, প্রযুক্তি আপডেট হচ্ছে, মেশিনের প্রতি সবাই চলে গেছে। সংগঠনের সাথে জড়িত এই সংগঠনের ওরাই সদস্য হতে পারে, সভাপতি সেক্রেটারি। হ্যাঁ, একটা সংগঠনের সভাপতি সেক্রেটারি আমাদের ফোরামের সাথে জড়িত, এবং তার সকল সদস্যরা আবার এটার সাথে আবার জড়িত। তো দেখা গেছে এরকম বারে কিন্তু আমাদের পরিমাণ কিন্তু অনেক বেড়ে বেড়ে যায় সংগঠনের সাথে। তো আমরা জানি বিভিন্ন সংগঠন হলে কিন্তু পারস্পরিক একটা অস্বস্তি, মানে একটা রেষারেষি কাজ করে, আন্তরিকতার অভাব। আপনি কি আপনার এই বিভিন্ন সংগঠনের সাথে আন্তরিকতা কেমন আপনার? না, না, আমাদের সংগঠনের মাধবদ্বীপ ফোরাম সংগঠনের সাথে কারোই কোনো সংঘর্ষ নাই, কোনো কিছু নাই। যেমন আমাদের নরসিংদী জেলাতে যদি আপনি ধরেন যে মাধবদ্বীপ স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম, নরসিংদী কেন্দ্রীয় ফোরাম, নরসিংদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম। হ্যাঁ, তারপর আবার বিভিন্ন জায়গাতে আবার ফোরাম আছে, মানে বেলাবো আছে, রায়পুরা আছে। সবার সাথে সবার ভালো সম্পর্ক। মানবিক কাজে কিন্তু আমরা সবাই এক। যখন আমরা মানবিক কাজ করি তখন কিন্তু আসলে এইভাবে দূর থেকে আমরা বলি আর একসাথে একসঙ্গে ঝগড়া, কিন্তু আমরা যখন মানবিক কাজ করি এক প্ল্যাটফর্মে আমরা কাজ করে থাকি সাধারণত। আচ্ছা, একই তখন আপনাদের মধ্যে আন্তরিকতার অভাব থাকে না? আমাদের আন্তরিক অভাব থাকে না, কিন্তু আমাদের একটা ইয়া থাকে, যেমন আপনারা যে সংঘর্ষ বলেন যে এটা একটা ইয়া থাকে, প্রতিদ্বন্দ্বিতা থাকে যে ওরা কি কাজ করতেছে। যেমন নরসিংদী কেন্দ্রীয় ফোরাম কি করছে, নরসিংদী ফোরাম কি করছে, হ্যাঁ, তাদের প্রতিযোগিতা আমি কেমন ভালো করতে পারবো, এরকম প্রতিযোগিতা থাকে। যে সংগঠন তো এরকম কিছু থাকে না, যে ওরা যে কাজটা করতে তার থেকে বেটার কাজ আমি করতে পারি কিনা, এটার প্রতি আমাদের একটা ইয়া থাকে যে কে কত ভালো করতে পারে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আমরা বরাবরই দেখা গেছে আমরা কিন্তু নিজেরা আমরা আমাদের দেশে যে স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম আমরা করেছি, আমরা কিন্তু বরাবরই সবসময় নরসিংদী জেলার ভিতরে আমাদের কিন্তু একটা নাম আছে মাধবদ্বীপ স্বেচ্ছাসেবক। আমরা অনেক কাজ করেছি ইনশাল্লাহ আপনাদের দোয়া। না, সেটা অবশ্যই আমরা বিভিন্ন ফেসবুকের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় আপনারা যে কাজ করেন এগুলো বিভিন্ন আমরা অনুষ্ঠান এবং ছবি টবি বিভিন্নভাবে আমরা পাই। যে মানবতার ফেরিওয়ালার পাশাপাশি আমরা বিভিন্ন সময় দেখি আপনি অনেক অসহায়, দুস্থ এবং খুব কঠিন দুরারোগ্য যার রোগ, যে সমাধানের কোনো পথ নেই, তার সামর্থ্য নেই, এমন ফ্যামিলির কাছে, এমন রোগীর কাছে আপনারা এই, বিভিন্ন সময় দেখি অর্থ নিয়ে, নগদ টাকা দিয়ে তাদের সহযোগিতা করেন। জি, এমন তো এগুলো কি আমরা পরবর্তীতে আপডেট করেন, সে এই টাকা নিয়ে কেমন চিকিৎসা করলো, তার আপডেট কি, সে কেমন সুস্থ হলো, এই খবর কি আপনাদের হ্যাঁ, আমরা কিন্তু যেখান থেকে আমাদের আসে এগুলো যে কোনো সমস্যা পড়ছে কিন্তু কোনো সংগঠন মাধ্যমে আসে, ওই সংগঠনের প্রথম আমরা এটা জিনিসটা জানি যে আসলে কি সে কি অসুস্থ, অথবা সে কি মেয়ে বিয়ে দিতে পারছে না, অথবা তার একটু ঘর লাগবে, এরকম আমরা কিন্তু আমরা একটা টিমের মাধ্যমে এটা জানি যে সত্য কি। সত্য হলে তারপর চিকিৎসা পরে কিন্তু সে কি আসলে কি খরচটা চিকিৎসার জন্য ব্যয় করেছে নাকি অন্য কিছুতে সে ব্যয় করেছে টাকাটা, এটা কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে আমরা জানি। আচ্ছা, আপনারা বিভিন্ন অসহায় গরিব এতিম মেয়েদের বিয়ের ব্যাপারে সহযোগিতা করেন। তো বিয়ে হওয়ার পর আপনারা এমন কি যোগাযোগ করেছেন যে তার ফ্যামিলিটা 1-2 বছর পর্যন্ত স্বামীর সাথে বনিবনা হয়েছে কিনা, নাকি ঠিক মতো চলছে, না কোনো আর্থিক অনটন আবার দেখা দিচ্ছে, এই ধরনের কোনো আপডেট কি আপনাদের? আমরা এই পর্যন্ত আসলে 3টা বিয়ে দিয়েছি আমরা ফোরাম থেকে। আচ্ছা, হ্যাঁ, একটা বিয়ে তো আমরা নিজেরাই ছিলাম একদম পুরা, হ্যাঁ, এটা আমি জানি। হ্যাঁ, গায়ে হলুদ তো দৈরে একদম মেয়েকে উঠানো পর্যন্ত আমরা মেয়েটার বিয়েতে পুরেই ছিলাম, এবং সম্পূর্ণ খরচ আমরা এই মাধবদ্বীপ স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামকে দিয়েছিলাম। হ্যাঁ, আমরা এই মেয়েটাকে আমরা কিন্তু এখনো খবর রাখি এই মেয়েটা। হ্যাঁ, আচ্ছা, ওইখানে যে আছে যে ওই সংগঠনে যে ওইদিকে যায় এই সংগঠনের বাড়ি তার কাছে, ওর থেকে আমরা এখনো খবর নেই যে আসলে মেয়েটা কেমন আছে। ওটা ঠিক ভালো আছে মেয়েটা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আবার ফিরে এলাম আমাদের স্টুডিওতে। iNews21 থেকে আবার আপনাদের জানাই প্রীতি এবং শুভেচ্ছা। আমরা কথা বলছিলাম বিশিষ্ট মানবাধিকার কর্মী, মানবতার ফেরিওয়ালা যাকে বলে, সেই আলামিন রহমানের সাথে। আমরা আমাদের
বিভিন্ন প্রশ্নের আলোকে জানতে পেরেছি উনি কোন উদ্দেশ্য নিয়ে এবং কোন পরিকল্পনা নিয়ে কিভাবে এই মানবতার কাজগুলো করে আসছে। এখন আমি তাকে আরেকটি প্রশ্ন করব, মাধবদী নরসিংদীতে অনেক ধনী পয়সাওয়ালা ব্যক্তি আছে, আপনি একা কেন মানব কল্যাণে এগিয়ে আসছেন, এটা আমি তার কাছে জানতে চাই। ধন্যবাদ। আসলে আমি একা আসি নাই, অনেকেই মানবিক কাজের সাথে জড়িত। দেখা গেছে অনেকে আসলে সামনে থেকে কাজ করে, অনেকে আবার গোপনে কাজ করে। হ্যাঁ, তো এখন দেখা গেছে অনেক ব্যবসায়ী, অনেক শিল্পপতি, অনেকেই কিন্তু এই কাজের সাথে সংযুক্ত আছে, জড়িত আছে। হ্যাঁ, আমরা যে কাজগুলি করি, আবার কিছু কিছু লোক অনেকে জড়িত নাই, কিন্তু আমরা আসলে সরাসরি কাজগুলোর সাথে সম্পৃক্ত এই কারণে যে যে আমরা কিন্তু আসলে সবাইকে এই মেসেজটা দিতে চাই যে আমরা যে মানবিক কাজগুলি করি, আসলে আমরা সবাই মিলে মানবিক কাজ করি। যে সবাই যদি আমরা মানবিক কাজগুলি করে থাকি, তাহলে কিন্তু আমাদের আমাদের এলাকা বলেন, আমাদের দেশ বলেন, কোনো জায়গায় কিন্তু মানুষের কোনো অভাব থাকবে না। হ্যাঁ, কোনো অভাবই থাকবে না। অত দরিদ্র যারা আছে, যারাই মনে করেন যে বিভিন্ন কাজের সাথে আছে, ছোট বড় কাজের সাথে আছে, ওরাও কিন্তু আসলে সবাই সহযোগিতা পাবে। আমি মনে করি যে আপনারা সবাই এগিয়ে আসুন আমাদের সাথে, অথবা আপনারা নিজেরা নিজেরা ব্যক্তিগতভাবেও এই সামাজিক কাজ করতে পারেন। আপনি বলতে চান যে আপনি একা না, অনেকে আপনার সাথে আছে। জি। তো এই আপনার এই স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সদস্য সংখ্যা কেমন? আমাদের সদস্য সংখ্যা আসলে আমাদের মেনলি সদস্য হচ্ছে আমাদের যে কোনো একটা সংগঠনের সভাপতি এবং সেক্রেটারি। হ্যাঁ, সভাপতি এবং সেক্রেটারি আসলে আমাদের এই সংগঠনের সদস্য। তারপরে ওই সংগঠনে যদি 100 সদস্য থাকে, তারাও কিন্তু এই সংগঠনের সাথে জড়িত। এখন ধরা যায় যতগুলো সংগঠন আছে, তার থেকে ধরা যায় দেখা গেছে আমাদের 5000 অধিক আমাদের স্বেচ্ছাসেবী, প্রিয় স্বেচ্ছাসেবী ভাই বন্ধুগণ যারা আছে আমাদের সাথে সম্পৃক্ত আছে। এরকম ভাবে কিন্তু পর্যায়ক্রমে আমাদের সদস্য সংখ্যা বাড়ছে। আমরা মনে করি যে আমরা সদস্য সংখ্যা আরো কিন্তু যত দিন যাবে তত কিন্তু এই সংগঠনে আরো সদস্য সংখ্যা আরো বেশি বেশি বাড়তেছে, আমরা দেখতেছি। আপনাদের এই সামনে কুরবানি ঈদ, কুরবানি ঈদের আগে কি আপনাদের মানবতার কোনো হোটেল পরিকল্পনা আছে? হ্যাঁ, অবশ্যই। যে আমাদের এই সামনে যে মাস 24শে মে 24শে মে আমিরিয়া, যেমন আমিরিয়া এলাকা আছে, ওই এলাকাতে কিন্তু আমাদের একটা মানবতা হোটেল, ওই দিন সকাল থেকে আমরা বিকাল পর্যন্ত কিন্তু এই মানবতা হোটেল চালু থাকবে। ওইখানে দেখা গেছে আমরা ওইখানে প্রায় 3000 লোকে আমরা একটা খাবারের আয়োজন করেছি। এটা ঈদের কয়দিন আগে? এটা ঈদ যদি আপনারা ঈদের 2 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে। আর আপনাদেরকে আরেকটা কথা বলে, আমি দেখা গেছে মানবিক কাজগুলি যাতে আমরা যে কাজগুলি করি, আমরা কিন্তু একাই কাজ করি না এরকম। দেখা গেছে আমাদের সাথে কিন্তু প্রতিটা সংগঠন এবং প্রতিটা ব্যক্তি, হ্যাঁ, অনেকে দেখা গেছে আবার অনেক অনেক বাইরে থেকে আমাদের সদস্য না, কিন্তু আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে আমাদের সাথে কিন্তু ওরাও হেল্প করে থাকে আমাদের। হ্যাঁ, অনেকে নাম বলে না, নাম বলা অনিচ্ছুক, ওইভাবে আমাদের হেল্প করে, যে তাদের সাথে আমাদের সাথে থাকে, সবসময় সহযোগিতা করে। ধন্যবাদ। আলামিন রহমান, আপনার এই মহৎ পরিকল্পনা বাস্তবায়ন হোক, আমরা প্রত্যাশা করি। এবার আপনার কাছে জানতে চাইব যে আমরা জানতে পেরেছি যে আমরা মানবতার হোটেল, সামাজিক কর্মকাণ্ড এগুলোর পাশাপাশি ফ্রিতে চিকিৎসা সেবা দিয়ে থাকি। যদি এই ব্যাপারে কিছু বলতেন যে কিভাবে এটা শুরু করেছেন এবং রোগী কেমন আসে আপনারা, এবং আপনি যেই উদ্দেশ্য নিয়ে এই ফ্রি রোগী দেখার একটা পরিকল্পনা নিয়েছেন, এটা কি বাস্তবায়ন হচ্ছে কিনা একটু জানতে চাই। আসলে ফ্রি যেটা আমি নিজের অর্থায়নে একদম নিজস্ব ব্যক্তিগত ভাবে করি, একটা ফ্রি আমার ফ্যাক্টরির সামনেই আমার একটা ওইরকম ডাক্তার বসার জন্য একটা রুম আছে। হ্যাঁ, তারপরে যে রুগীরা আছে ওরা বসার জন্য প্রতি সপ্তাহে রবিবার দিন এখানে প্রায় শতাধিক 70-80 জন 100 জন রুগী হয় প্রতি সপ্তাহে রবিবার দিন। ওইখানে আমি অনেক বছর ধরে, প্রায় 15 বছর ধরে এই কাজটা আমি করে যাচ্ছি, আজ পর্যন্ত এটা চালু রাখছি। তো এইটার পাশাপাশি আমি দেখা গেছে এই এখান থেকে যারা নাকি ছোট ছোট যাদের এই এক্সি দরকার, ওষুধ দরকার, এইভাবে আমি আবার মাঝে মাঝে টাকা করি। আবার আরেকটা কিন্তু বিষয় আছে, দেখা গেছে আমার যে মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম, যে ফোরামের মাধ্যমে কিন্তু আমরা ফ্রি মেডিকেল টিমও চালাই। ওখানে
আমরা আগে প্রতি মাসে চালাইতাম, প্রতি মাসে একটা, এখন আমাদের বর্তমানে একটা স্থগিত আছে এটা। আমরা এই পর্যন্ত 12টা ফ্রি মেডিকেল চালাইছি। এর মধ্যে আমাদের যখন আমরা ফ্রি মেডিকেল চালাই স্বেচ্ছাসেবী ফর্ম থেকে, তখন আমাদের এখানে একটা ডাক্তার থাকে এবং ফ্রি ওষুধ দেয় সমস্ত দিন আমরা। ফ্রি ওষুধ? জি জি, ওটা আমরা ফর্ম থেকে যেটা করি আর কি। আর আমি ব্যক্তিগতভাবে যেটা করি ওটা আমি প্রায় 15 বছর ধরে করতেছি। ওটাতে আমি প্রেসক্রিপশন লিখে দেয় ডাক্তার, ভালো একটা ডাক্তার থাকে নরসিংদী সদর হাসপাতালে। হ্যাঁ, ওই ডাক্তারে প্রতি সপ্তাহে একদিন আসে, ওইখান থেকে আমরা প্রেসক্রিপশন লিখে দেয়। মাঝে মাঝে আমি অনেক গরিব যারা আছে তাদেরকে ওষুধের টাকাটা দিয়ে দিই। এটা কি এখনো চলছে? এটা এখনো চলছে ধারাবাহিকভাবে, আমি 15 বছর ধরে চালাচ্ছি, এখনো চালাচ্ছি। ধন্যবাদ। এটা কম কথা না, মানুষের মুখে হাসি ফোটানো, পেটে খাবার দেওয়া এবং চিকিৎসায় সেবা করা, এটা আসলে বড় একটা পরিকল্পনা। আমরা দোয়া করি আপনার এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন হোক। তো আমাদের আরেকটি প্রশ্ন, অনেকে দর্শক বলেন এবং অনেক মানুষের কাছ থেকে এটা শুনতে পাই যে আলামিন রহমান এত সকাল নাই, যখন খবর পাই উনি ব্যস্ত। এই সংগঠন, অন্য কোনো প্রোগ্রাম কিংবা কোনো মানবতার হোটেল অথবা দুস্থ কোনো অসহায় লোকের সাহায্যের জন্য আপনি বাড়ি বাড়ি যান। আপনি এত পরিশ্রম করেন, তা আপনি কখন ঘুমান? কখন আপনি এত পরিশ্রম করেন? সকাল থেকে রাত 10টা 12টা পর্যন্ত দেখি আপনি ব্যস্ত। আপনি কখন ঘুমান? আপনার ব্যবসায় কিভাবে সময় দেন? আমার তো মনে হয় আপনি সারাদিন আপনি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আসলে এটা সময় তো অবশ্যই ব্যবসাতে দেই, ব্যবসাতে সময় দেই। তো আমার আসলে এটা আপনার মানবিক কাজের প্রতি আমার একটা অন্য ধরনের একটা ফিলিংস, ভালোবাসা, যে আমি আসলে মানুষকে সাহায্য করতে পারলে আমার ভালো লাগে। আমি দেখা গেছে বিভিন্ন অনুষ্ঠানের সাথে থাকি, যেমন স্কুল কলেজে বিভিন্ন প্রোগ্রামে থাকি, বিভিন্ন খেলার প্রোগ্রামে থাকি, মাঝে মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন অনুষ্ঠান থাকে। তারপরে আবার আবার বন্ধু বান্ধবকে ঘুরতে যাই। আমি আবার আমার ফ্যামিলিকে সময় দেই। আমি কিন্তু সব দিক দিয়ে আছি, আল্লাহর রহমতে আমি ভালো আছি। অনেকে আমাকে বলে, কখন যেই প্রশ্ন আপনি করেছেন এই প্রশ্ন আমাকে অনেকে বলে যে আসলে আপনি কখন ঘুমান, কখন ইয়া করেন। আসলে আমি ঘুমাই ঠিকই, কিন্তু আমার এই রাত্রে একটু পরে ঘুমাতে হয়, দেখা গেছে আর দেরিতে ঘুমাতে হয়। হ্যাঁ, তো আমি ইনশাল্লাহ ভালো আছি, যে আমি এর সাথে যদি কাজ করি, বিভিন্ন প্রোগ্রামে যাই, এগুলো আমার ভালো লাগে। আর আমি স্বাস্থ্যগত ভাবে ভালো আছি, আল্লাহর রহমতে আমার এই কোনো প্রবলেম হয় না, যে আমি এরকম কাজ করতে পারলে আমার কাছে আরো ভালো লাগে। আমরা চাই যে আপনার মতো আরো আলামিন যেন আমাদের এই নরসিংদীতে গড়ে উঠুক। আমরা আপনার মতো আলামিন যদি আমাদের সমাজে আরো বেড়ে যায়, তাহলে আমি মনে করি আমাদের সমাজ অনেক উপকৃত হবে। গরিব অসহায় যারা আছে তারা তাদের দুমুঠো অন্যের জোগাড় হবে। যারা অসহায় দুস্থ, অসুখে বিভিন্ন কঠিন বিমারে ভুগছেন, চিকিৎসা সেবা পাচ্ছেন না, আপনার মতো লোকদের কল্যাণে তারাও চিকিৎসা সেবা পাবে। স্বাস্থ্য এবং বস্ত্র এবং বিভিন্ন খানা, পেট ভরে খানা, এই যে মানুষের মধ্যে একটা মৌলিক চাহিদা, অন্ন বস্ত্র বাসস্থান, হ্যাঁ, এগুলো আপনি নিয়ে কাজ করছেন। এই জন্য আমরা অত্যন্ত গর্বিত আপনাকে পেয়ে। আপনি, এবার প্রশ্ন করব যে আপনি বিভিন্ন লোকের বসত ভিটাও তৈরি করে দিয়েছেন, ঘর তৈরি করে দিয়েছেন, টিন দিয়ে সহযোগিতা করছেন, কারো বাড়িতে টিউবওয়েলও দিয়েছেন। এমন কেমন কি পরিমাণ আপনার লোকের এই ধরনের টিউবওয়েল দিয়ে সহযোগিতা করেছেন? আসলে আমরা আমাদের মানবতার স্বেচ্ছাসেবী সংগঠন থেকে এ পর্যন্ত আমরা 3টা ঘর দিয়েছি। 3টা ঘর দিয়েছি। আর আমরা বিভিন্ন লোকের, যেমন আপনি বললেন, টিনও আমরা দিয়েছি, টিন কিনে দিয়েছি তারা ঘর বানানোর জন্য। হ্যাঁ, তো ধারাবাহিকভাবে এই কাজগুলো আমরা করতেছি। হ্যাঁ, তবে আমি ব্যক্তিগত ভাবেও কিন্তু আমার যুবনগর সংগঠন আছে, ওই সংগঠন থেকে আমরা ঘর দিয়েছি। আমার নিজের ব্যক্তিগত ভাবেও কিন্তু আমি অনেক সহযোগিতা ইনশাল্লাহ করে যাচ্ছি। আমি আবার আমার আমার মায়ের নামে একটা মাদ্রাসা আমি করে দিয়েছি, এতিমখানা। এটা তো হলো আমার আমার নানির এলাকা, আমার মার যেখানে জন্মস্থান সেই এলাকা। তো আমি একটা মাদ্রাসার এতিমখানাকে ঘর আমি তুলে দিয়েছি আমার আম্মার নামে। তো মানে ওই কাজগুলো ইনশাল্লাহ যে আমি আসলে করতে চাই, আমার ভালো লাগে। উপস্থিত দর্শকবৃন্দ, আমরা কথা বলছি iNews 21 স্টুডিও থেকে। আমাদের সাথে আছেন আলামিন রহমান। আমরা এবার আলামিন রহমানের কাছে জানতে চাইব যে আপনি তো এই সামাজিক কাজগুলোর পাশাপাশি বস্ত্রশিল্প, কাপড়ের সাথে জড়িত। তা আপনি বলেন, আপনার কাছে জানতে চাইব যে আপনি বলেন বস্ত্রশিল্পের বর্তমান প্রেক্ষাপটে বস্ত্রশিল্পের অবস্থাটা কেমন? আমরা জানি যে মাদুরটি থেকে যে বস্ত্র উৎপাদন হয় সারা দেশে তার 70% চাহিদা পূরণ হয়,
কিন্তু এরপরও আমরা দেখি যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পাওয়ারলুম শিল্প, পাওয়ারলুম টেক্সটাইলের মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা আসলে কারণ কি? বস্ত্র শিল্পের বিকাশে এই বাধাগ্রস্ততার কারণ কি? আসলে বস্ত্র শিল্প কিন্তু অবস্থা কিন্তু ভালোই, আমি বলবো যে এই যেরকম আমরা বলি না কেন, আমি মনে করবো যে বস্ত্র শিল্প অবস্থা ভালো। হ্যাঁ, কিন্তু আমরা সমস্যা পড়ি কখন, যেটা দেখা গেছে যে এখন বর্তমানে এই দেখা গেছে আমাদের গ্রে, যেটা মাদুদিতে সবচেয়ে গ্রে কাপড়। বেশি উৎপন্ন হয় গ্রে কাপড়। গ্রে কাপড়গুলি নিয়ে কিন্তু বিভিন্ন কালারিং হয়, বিভিন্ন জায়গা আছে এই কাপড় দিয়ে কিন্তু বয়েল প্রোটিন ছাপা কাপড় তৈরি হয়। আমরা যখনই একটু বাজারটা ভালো পাই তখনই কিন্তু আমরা দেখতে পারি যে ওই সময় আমরা দেখতে পারি যে সুতার দাম অটোমেটিকলি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আমি মনে করবো যে সুতার দামটা বেড়ে কিভাবে যায়, হ্যাঁ, কিন্তু বেড়ে যায় এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সিন্ডিকেটের মাধ্যমে, বুঝছেন। তুলার দাম দেখা যাচ্ছে দেশের বাইরে থেকে যে তুলা আছে, তুলার দাম ঠিকই থাকে, বাড়তেছে না, কিন্তু সুতার দাম অটোমেটিকলি বাড়ছে। তো আমরা যতটুকু জানি যে বাজার ভালো মন্দের মাঝেও কিন্তু সুতার দাম উঠে নামে করা হয়। দেখছে একদম বাজারে খারাপ অবস্থা, তারপর দিকে আমরা সুতার দাম বেড়ে যায় অনেক সময়। আমি মনে করি যে এটা একটা সিন্ডিকেটের মাধ্যমে, যে এখনো কিন্তু এই সিন্ডিকেটটা পুরো মতন গভর্নমেন্ট ভাঙতে পারেনি। হ্যাঁ, এই সিন্ডিকেটটা কিন্তু এখনো রয়ে গেছে, যে সুতার যে সিন্ডিকেটটা, এটা যদি সিন্ডিকেটের কারণে নিষ্পেষিত হচ্ছে তাঁতিরা। জি জি জি, অনেক তাঁতিরা নিষ্পৃত হচ্ছে, অনেক তাঁতিরা দেখা গেছে এই অল্প মেশিন যাদের, হ্যাঁ, অল্প পুঁজি অল্প মেশিন, তারা কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তারা ঝরে পড়ে যাচ্ছে, কিন্তু যাদের অনেক মেশিন ওরা কিন্তু কোনোভাবে চলে যাচ্ছে। তো আমি ক্ষুদ্র ব্যবসায়ী কিন্তু সংখ্যা বেশি থাকে, এরকম ক্ষুদ্র ব্যবসায়ী বেশি থাকার কারণে দেখা গেছে ওরা হয়তো আবার বিদ্যুতের বিল বেশি, এদিক দা কারেন্ট চলে যাচ্ছে, তারপরে বিদ্যুতের বিল আগের মতন আসছে, আবার সুতার বাজার মাঝে একটা অস্থিরতা, এইভাবেই কিন্তু আমরা তাঁতিরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমি আপনার মাধ্যমে আমি বলতে চাই, এই চ্যানেল নিউজের মাধ্যমে আমি বলতে চাই যে আমাদের সরকার এখন এই গভর্নমেন্ট আছে, হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার, তার মাধ্যমে আমি বলতে চাই যে সরকার যাতে এদিকে মন দেয়, যাতে আমাদের তাঁতিকে যদি বাঁচাতে চায়, যে আমাদের এই নরসিংদী জেলায় কিন্তু আপনার যারা শিল্প একটা এলাকা, আমরা দেশীয় কাপড়ের জন্য 70% কাপড়, 70 ভাগ কাপড়ই কিন্তু আমরা এই নরসিংদী জেলাতে উৎপন্ন করি, সমস্ত বাংলাদেশ আমরা কাপড় দিয়ে থাকি। তো আমি বলবো যে এই গভর্নমেন্টকে বলবো যে আপনারা যদি একটু এগিয়ে আসেন, সুতার বাজারটা যদি এই আপনারা এই সিন্ডিকেটটা ভাঙতে পারেন, তাহলে কিন্তু আমাদের তাঁতিরা, আমাদের যে শ্রমিক, তারাও কিন্তু ভালো থাকবে, আমরা নিজেরাও ব্যবসায়িক যারা আছে আমরা ভালো থাকবো। ধন্যবাদ। আমরা এবার সংবাদ বিরতিতে যাচ্ছি। সংবাদের বিরতির পর ফিরে এসে আমরা আলামিন রহমানের কাছে জানতে চাইব যে বিভিন্ন সাইজিং, টেক্সটাইল এবং ডাইং এর ফ্যাক্টরির কারণে পরিবেশ দূষিত হচ্ছে এবং বিভিন্ন নদীর পানি এখন প্রায় অকেজ হয়ে পড়েছে, অকার্যকর হয়ে পড়েছে, মানুষ ব্যবহার যোগ্য নাই এখন। আমাদের বিশেষ করে পুরাতন ব্রহ্মপুত্রের নদীর পানি এখন এই ডাইংয়ের পানি মিশ্রিত হয়ে পরিবেশ দূষণ করছে। এই ব্যাপারে তার কি পরিকল্পনা আছে আমরা জানতে পারবো এবং তার বিস্তারিত শুনবো বিজ্ঞাপন বিরতির পর। আশা করি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন। মোহাম্মদ আলামিন রহমান নরসিংদী জেলার এক প্রভাবশালী ও সুপরিচিত মুখ, যিনি নানা সামাজিক, শিক্ষামূলক এবং মানব সেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত না থাকলেও জনকল্যাণে তার অবদান তাকে নরসিংদী জেলায় এক আস্থার প্রতীকে পরিণত করেছে। ব্যবসায়িক অবদান: তিনি একাধারে কয়েকটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও উদ্যোক্তা: মেসার্স আলামিন ফেব্রিক, হাবিব উইভিং ফ্যাক্টরি, মেসার্স হাবিব টেক্সটাইল মিলস। এছাড়া জেলার অন্যতম বৃহৎ ব্যবসায়িক সংগঠন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গেও তিনি সক্রিয়ভাবে জড়িত। শিক্ষামূলক উদ্যোগ: প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা, মোল্লাচর জামিয়া মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা, পরিচালক মাধবদী সিটি স্কুল অ্যান্ড কলেজ, হাজী মুসলিম উদ্দিন মোল্লা হাই স্কুল, কারি আব্দুল হাই মেমোরিয়াল স্কুল। সামাজিক ও মানবিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা: আজীবন সদস্য নরসিংদী ক্লাব লিমিটেড, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নরসিংদী ডায়াবেটিক সমিতি, বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি, আঞ্জুমান মফিদুল ইসলাম। সামাজিক সংগঠনের নেতৃত্ব: সভাপতি মাধবদী স্বেচ্ছাসেবী ফোরাম, সবুজ আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা, লায়ন্স ক্লাব অব নেপচুন।
গভর্নর, রোটারি ক্লাব, সাধারণ সম্পাদক, হৃদয়ে বাংলাদেশ, প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা, যুবনগর শেখেরচর, প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা, যুবনগর শেখারচর, শিল্প বিষয়ক সম্পাদক, শেখেরচর ধূমকেতু সংঘ, উপদেষ্টা, সাপ্তাহিক সমাচার, সাপ্তাহিক খোরাক পত্রিকা, নরসিংদী রিপোর্টার্স ক্লাব। আমরা ফিরে এলাম স্টুডিওতে। বিরতির পূর্বে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, এবার জানতে চাইব জনাব আলামিন রহমানের কাছে, যেহেতু উনি বস্ত্র শিল্পের সাথে জড়িত। আপনি এই যে সাইজিং, ছাপাখানা এবং ডাইংয়ের পানি বর্জ্য নিশ্চিত হয়ে যে পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানিকে দূষিত করে ফেলেছে, এবং আপনি জানেন যে কিছুদিন পূর্বে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই নদী পুনঃখনন হয়েছে, কিন্তু দুঃখের বিষয় বলতে হয় যে নদী পুনঃখনন হয়েছে ঠিক, কিন্তু পানি কিন্তু দূষণমুক্ত হয়নি। এই যে বস্ত্র শিল্পের বিকাশ হয়েছে এটা ঠিক, কিন্তু বস্ত্র শিল্পের যে একটা শাখা সাইজিং, ডাইং, বিভিন্ন ছাপাখানা পানি, দূষিত পানি পড়ে নদী ধ্বংস হচ্ছে। এই ব্যাপারে যেহেতু আপনি সামাজিক কাজ করেন, বিভিন্ন পরিবেশ নিয়েও আপনার চিন্তা ভাবনা আছে, এই যে পরিবেশ দূষিত হচ্ছে, এই ব্যাপারে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা এবং কেন হচ্ছে, এই বিষয়টা আমি জানতে চাইবো আপনার। ধন্যবাদ ইন্দ্র ইসলাম খোকন ভাই, আপনাকে যে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। যে আসলে সত্যি কথা বলতে যে ডাইং যাদের আছে সবারই কিন্তু ইটিভি প্ল্যান আছে, আমি যতটুকু জানি সবারই ইটিভি প্ল্যান আছে। কিছু কিছু ছোট ডাইং, হ্যাঁ, যাদের নিবন্ধন নাই, কোনো কিছু নাই, ওরাই কিন্তু সাধারণত এই নদীর পানিগুলো, তারাই কিন্তু দূষিত পানিগুলো এই নদীতে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, তবে আমি এই মতে আপনার মতে একমত পোষণ করছি যে যেই ডাইংগুলো, ছোট ছোট যেই ডাইংগুলো আছে, যাদের নিবন্ধন নাই গভর্নমেন্টের কাছে, ওরা দেখা গেছে 5টা 10টা জিগার করে, ডাইং না, পুরোপুরি ডাইং না, কিন্তু কয়েকটা জিগার করে ওরা কিন্তু দূষিত পানিগুলো আপনার নদীতে ফেলে দিচ্ছে। কিন্তু বড় বড় ডাইং যদি আপনি যান, সবারই কিন্তু আপনাদের এই কিন্তু প্ল্যান চলছে। হ্যাঁ, এই পানিগুলো কেমনে যাচ্ছে? ওই পানিগুলো ওই দেখা যাচ্ছে ছোট ছোট 10টা 5টা যে জিগার আছে, ওরা নিজেরা ডাইং করে। হ্যাঁ, ওদের পানিগুলো তো সাধারণত নদীতে যায়। আরেকটা কথা হলো, নদী ঠিকই খনন করছে, হ্যাঁ, গভর্নমেন্ট কিন্তু নদী খনন করছে, খুব সুন্দর হয়েছে, কিন্তু আমরা যতটুকু দেখতে পারতেছি নদীর স্রোত মানে নাই। মেঘনা নদী থেকে যে শাখাটা আমাদের এখানে আসছে, ওটাতে কিন্তু এটাতে পানিতে ঢুকে না। আমরা সবসময় দেখি এই যে নদীতে পানির স্রোত নাই, পানি আগের মতো যেভাবে বর্ষায় পানি আসতো আসে না। তো আমি মনে করি যে আপনার মাধ্যমে বলতে চাই, গভর্নমেন্টের যদি ওই এই নদী থেকে যদি পরবর্তী যে নদীটা, মূল নদীটা এটার সাথে যদি আসলে সম্পৃক্ত করা যায়, সবসময় পানি আসা যাওয়া করে, মানে যেই পানিটাই যায়, যে নোংরা পানিটা বলেন, যে কালারিং পানিটা বলেন যায়, তাহলে কিন্তু মিশ্রিত হয়ে পানিটা একটু মিশ্রিত হয়ে তখন আর কিন্তু পরিবেশ দূষণ থাকবে না। হ্যাঁ, যতটুকু আসে। হ্যাঁ, আমি মনে করি পানিটা যদি সবসময় চলাফেরা করতো, আমি ছোটবেলা আমি নিজে দেখেছি যে আমাদের শেখারচর বাজারে, হ্যাঁ, বাজারে একদম প্রথম অবস্থায় ওইখানে কিন্তু ইয়া ছিল, নৌকা, যেটা বলে গয়না বলে, অনেকে নৌকা বলে, অনেকে ট্রলার বলে, এগুলিতে কিন্তু মাল আসানাও করতো। হ্যাঁ, যে আপনি অবশ্যই নাম শুনছেন আলী চেয়ারম্যান বাড়ির ঠিক সামনে কিন্তু এই নৌকাগুলি থাকতো, ট্রলার নৌকাগুলো। এখন কিন্তু এগুলো আসে না। কেন আসে না? নদীটা মধ্যে পানি আসতে পারে না। নদীটা পানি যদি আরো খনন করে ঠিক নদীটা যদি পানি আসতে পারো, তারপরে কিন্তু এই পানিটা এই নদীতে কিন্তু আবার নৌকা চলাচল করতে পারতো। হ্যাঁ, এখানে যে মূল প্রশ্ন আপনি করছেন যে ডাইং থেকে যে নোংরা পানি, চাপাখানাতে নোংরা পানি যাচ্ছে, সত্যি কথা, এটা আমি ভুল বলবো না, যে যারাই এরকম করে, হ্যাঁ, যে এটা আমি আপনার মাধ্যমে জানাই দিতে চাই, যে আই নিউজ চ্যানেলের মাধ্যমে, যে যারাই আপনারা ইটিভি প্ল্যান আছে অত চালান না, তারা অবশ্যই ইটিভি প্ল্যান চালাবেন। আর যারা ছোট ছোট যে জিগার গুলো আছে, হ্যাঁ, তারা নিবন্ধন নাই, তারাই কিন্তু বেশিরভাগ তারাই করে, আমি যতটুকু জানি। আর বড় বড় যে ডাইং গুলো আছে, তাদের কিন্তু অবশ্যই ইটিভি প্ল্যান আছে। ইটিভি প্ল্যান ছাড়া কিন্তু এখন কোনো ইয়ে কিন্তু ছাড় দিচ্ছে না গভর্নমেন্ট। ইটিভি প্ল্যান ছাড়া কোনো ডাইং চালাতে পারবে না, আমি যতটুকু জানি। ঠিক আছে, তো আমি ব্যবসায়িক মহলকে সবাইকে বলবো যে যাদের ডাইং আছে তারা অবশ্যই পানি বিশুদ্ধকরণ করেই নদীতে আপনি ছাড়বেন। আপনি যেমন, আমি যেমন উপকৃত হইব, পরজন্ম কিন্তু এটা নদীর পানি যখন ভালো থাকবে তখন মাছও আসবে, নদীর পানিও ঠিক থাকবে। এটা আমি বলতে চাচ্ছি। ধন্যবাদ। এটা আসলে ঠিকই বলেছেন। যদি আপনার এই কথা ঠিক, যে এই যে পুরাতন ব্রহ্মপুত্র নদীটা, এটা যদি মূল নদীর সাথে স্রোত এখানে নদীতে থাকে, তাহলে এই দূষিত পানি অবশ্যই কমে আসবে। এই ব্যাপারে কি আপনি মনে করেন যে পুনরায় কি আবার সেনাবাহিনীর মাধ্যমে হোক কিংবা অন্য কোনো সংস্থার মাধ্যমে হোক, নদী কি খনন করা দরকার?
আমি মনে করি যে সামনের দিকে এদিক তো খননটা কিন্তু সুন্দর মতো হয়েছে, মাদুর থেকে কিন্তু ধরেন তো এটা কোন জায়গায় আসলে নদীর যে যে মোহনাটা মেইনটা, যে নদী থেকে পানিটা আসে ওইখানে কি অবস্থা আছে, পানি আসে না কেন? খননের আগেও তো পানি আসতো, একসময় আসতো আমরা দেখতাম, এখন পানি আসে না। অবশ্যই হয়তোবা নদীর এই আপনার গভীরতা যেটা ছিল এটা মনে হয় একটু উপরের দিকে চলে গেছে। হ্যাঁ, পানিটা যায় নিচের দিকে চলে যায়, পানিটা আগের মতন উপরে উঠে না নদীর শুধু এই জন্য নদীর একদম নদী থেকে যাতে পানি আসে এরকম গভীর খনন করে আমাদের আসছে। পুরোনায় খনন নদী বেশি খনন করে আসলে আমার মনে হয় নদীতে পানি থাকবে। ঠিক আছে, আপনার কথাটা আসলে যুক্তিসঙ্গত। আমি মনে করব আমাদের এই স্টুডিওর মাধ্যমে নিউজ 21 স্টুডিও থেকে আমি ঘোষণা দিতে চাই যে বস্ত্র শিল্পের বিভিন্ন শাখা, বিশেষ করে সাইজিং ডাইং, এদের মাধ্যমে এবং এদের অদূরদর্শিতার কারণে এই নদী ধ্বংস হচ্ছে। তো আলামিন রহমান যে কথাটা বললেন যে মূল নদীর সাথে যদি এই নদীকে একত্রে স্রোতের সাথে মিল করা যায় তাহলে অবশ্যই নদী পানি দূষিত কমবে, এটি আমরা চাই। এবং আমি মনে করি যে এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন একটা ভূমিকা নেন, বিশেষ করে নদী নিয়ে যারা কাজ করে, নদী বিশেষজ্ঞ যারা আছেন তারা এই ব্যাপারে অবশ্যই সুদৃষ্টি দিবেন এবং পরিকল্পনা নিয়ে এগিয়ে আসবেন। ধন্যবাদ আপনাকে। তো এবার আপনার কাছে জানতে চাইবো আরেকটা ব্যাপার, সেটা হলো যেহেতু পরিবেশ নিয়ে আপনি কাজ করেন, যে মাদকদ্বীপে কোনো যে রিসাইক্লিং মানে ময়লা শোধনাগার যেটা নাকি বিভিন্ন উন্নত বিশ্বে আছে, এগুলো না থাকার কারণে দেখা যায় যে 9 নম্বর ব্রিজের এদিকে অথবা 9 নম্বর যে লাইনটা ছিল পূর্বে, এখন যেটা বাস চলাচল করছে এখানের, বিশেষ করে এই পুরাতন নতুন বাস স্ট্যান্ড নরসিংদীর এখানে এবং মাধবদীর এখানে মানে ময়লা আবর্জনা রাস্তা যদি এমন থাকে এবং এগুলোর কারণে পরিবেশ দূষিত হচ্ছে, যার যান চলাচল করতে পারছে না, মানুষ হাঁটা চলাচল করতে পারছে না, নাকে কাপড় দিয়ে দুর্গন্ধ ঠেকাতে হচ্ছে। তো এই ব্যাপারে এই যে ময়লার জন্য যে পরিবেশ দূষিত হচ্ছে, এই ব্যাপারে আপনার এই বিষয়টা আপনি কোন দৃষ্টিতে দেখেন এবং এই ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? আসলে আমরা যে যেমন ছোট ছোট পৌরসভা যেগুলো আমরা দেখি, ছোট ছোট পৌরসভা সিটি কর্পোরেশন, যেমন ঢাকাতে কিন্তু যে বড় শিল্প বড় যে সিটিগুলো আছে, হ্যাঁ ঢাকা সিটি কর্পোরেশন, যেমন আপনি ঢাকা সিটি কর্পোরেশন যদি দেখেন তাহলে ময়লাগুলি কিন্তু আমরা এক জায়গায় রাখি, রাখার পরে ওই ময়লাগুলি কিন্তু চলে যায়, কোথায় চলে যায় আমরা জানি না, মনে হয় অনেক অনেক দূরে চলে যায়, বুঝছেন, অনেক দূরে গিয়ে রাখে। আমি যতটুকু জানি গাজীপুর ওই সাইডে দিয়ে ওরা সাধারণত রাখে। তারপরে আবার এটারে এই ডাম্পিং করা হয় ময়লাগুলিকে, হ্যাঁ রিসাইকেলিং করে ময়লাগুলিকে দেখা গেছে এই আগুনের মাধ্যমে এগুলি নষ্ট করে দেয়। হ্যাঁ, ময়লাগুলো আবার এগুলো থেকে আবার কিছু প্লাস্টিক আলাদা করে ফেলে। তো এটা যেভাবে করে আমি মনে করি যে প্রতিটা যে জেলাতে যেই আমাদের পৌরসভা আছে, যেখানে যেখানে পৌরসভা আছে এরকম কিন্তু করতে পারে। আমি যতটুকু জানি ব্যাংকে কিন্তু ব্যাংকের মাধ্যমে বিশ্ব ব্যাংক এই ব্যাপারে কিন্তু বিশালভাবে একটা হেল্প করে, যে অল্প ইন্টারেস্ট, যেমন অনলি 2%, 3%, 1% ইন্টারেস্টে ওরা কিন্তু এই লোনটা দেয়, যে এটা প্রজেক্টটা যারাই করবে ব্যক্তিগতভাবে কিন্তু প্রজেক্ট করা যায়, সরকারি ভাবে এরকম না যে নিজেও যদি করতে পারে, যে এখানে ময়লা যত কিছু ময়লা আসবে এখানে ময়লাগুলো আবার আলাদা আলাদা করা হবে, যেগুলো গন্ধমুক্ত ময়লা এগুলো যাবে এক সাইডে, আবার প্লাস্টিক ময়লা একদিকে, লোহা ময়লা একদিকে, আবার আবার আমরা যেমন ইয়াতে ব্যবহার করি, হসপিটালে ব্যবহার করি, এগুলো কিন্তু রিক্স ময়লা, এগুলো কিন্তু আলাদা চলে যাবে। এইভাবে যদি আমরা আলাদা আলাদা করি, যে মেশিনের মাধ্যমে রিসাইক্লিং যেটা আমরা বললেন যদি করা যায় তাহলে কিন্তু এটা অনেক সুন্দর। এগুলো হচ্ছে না কেন, এটা কি হচ্ছে না কি আসলে আমি বলবো হচ্ছে না এই কারণেই দেখা গেছে আমাদের আসলে যারা যারা আমরা পৌরসভায় আছি, হ্যাঁ যে ওই রকম পৌরসভা যেখানে আমাদের বাংলাদেশে পৌরসভা গুলো আছে ওগুলো আসলে আমরা ওই রকম উদ্যোগ নিই না, বুঝছেন। হ্যাঁ, দেখা গেছে আমরা উদ্যোগ নেই না, গভর্নমেন্ট আমাদেরকে তত মানে ওই ব্যাপারে তত একটা পানিশমেন্ট যেটা দরকার, যে তুমি করতেছ না কেন, যে আমার পৌরসভা এই পৌরসভার যে দায়িত্ব থাকবে, মেয়র যে দায়িত্ব থাকবে তার এটা কাজ পুরা, যে এখানে এখানে ময়লা কোন জায়গায় রাখবে শোধনাগার দরকার। অথচ আমরা আপনি যে কথাটা বললেন, যদি রেল লাইনে আমরা যাই 9 নম্বর ব্রিজে, আবার যদি ওইদিকে 2,500-এর দিকে যাই ওইখানে আমরা দেখি ময়লা, ওইখানে কিন্তু আসলে যারা গাড়ি দিয়ে চলে যায়
তারা কিন্তু বলতে পারে না, কিন্তু যারা রিক্সা দিয়ে অটো রিক্সা দিয়ে অথবা কোনো দিয়ে যায় তারা কিন্তু নাকে কাপড় দিয়ে রাখতে পারে। এমন একটা গন্ধ, বিকট গন্ধ, যে গন্ধ তীব্র গন্ধ, এই তো অসুস্থ হয়ে যায় মানুষ, বুঝছেন। আমি মনে করবো যে গভর্নমেন্টের মাধ্যমে যে কোনো পৌরসভায় হোক, যে কোনো সিটি কর্পোরেশন হোক, সবার মধ্যে যাতে এটা ব্যক্তিগত ভাবে হোক সরকারি ভাবে হোক, এরকম ভাবে একটা এই ময়লা শোধনাগার তৈরি করো, যেখানে এক জায়গায় ময়লা রাখবে, রাস্তার মধ্যে কোনো ময়লা ফেলাতে পারে। এটা অবশ্যই সরকার একটু হেল্প করতে। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আপনার সাথে কথা বলে যে জিনিসগুলো জানতে পারলাম, বিশেষ করে বস্ত্র শিল্প এবং এই যে ময়লা শোধনাগার, যেটা নাকি রিসাইক্লিং বলা হয়, এবং পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি প্রবাহিত করা যায় কিভাবে, এইসব বিষয়ে যে আপনি পরামর্শ দিয়েছেন, অত্যন্ত সুন্দর একটা পরামর্শ। আমরা চাই যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এই বিষয়গুলো একটু নজর দেয়। আমরা চাই বিশেষ করে এই নরসিংদী বিভিন্ন পৌরসভার ময়লাগুলো যেন একটা নির্দিষ্ট জায়গায় রাখা হয় এবং পরবর্তীতে এটা যেন রিসাইক্লিংয়ের মাধ্যমে এটা পরিবর্তন করা হয় এবং উপযোগী করা হয়। আমরা জানতে পারি যে এখান থেকে বিভিন্ন সারও নাকি তৈরি করা হয়। তো এগুলো যাতে ব্যবস্থা নেওয়া হয়, এই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। এবং পাশাপাশি আপনার কাছে বলবো যে আপনারা যারা মানবতার কর্মী এবং বিশেষ করে যারা সামাজিক কাজ করেন, আপনারাও সামাজিকভাবে একটা প্রতিবাদের ঝড় তোলেন। যে আপনারাও যদি প্রতিবাদ মুখর হন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, জেলা প্রশাসনের কাছে, পৌর প্রশাসকের কাছে এই দাবিগুলো তুলে ধরেন এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, তাহলে আমি মনে করি যে অবশ্যই নরসিংদীর বিভিন্ন পৌরসভার এই ময়লাগুলো যত্রতত্র ফেলে পরিবেশ দূষিত হবে না এবং এটা জনগণ এটা উপকৃত হবে। তো আমাদের প্রায় আমি কি লাস্টে একটা কথা বলতে পারি? জি জি, আমরা আপনার কাছে শুনতে পাবো এবং আপনার কাছে শেষ প্রশ্ন থাকবে যে আপনি আমাদের অনেকগুলো বললেন, অনেক কথাই বললেন। এখন আপনি বস্ত্র শিল্প বিকাশ এবং পরিবেশ উন্নয়ন এই বিষয়ে এখন কোন পদক্ষেপ নিলে আমরা ত্বরিত সুফল পাবো, এই ব্যাপারে যদি আপনি বিস্তারিত আমাদের বলেন। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, আপনার এই কথাগুলো শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করি। আসলে বস্ত্র শিল্প যদি আমরা বাঁচাতে চাই, দেখা গেছে বিকাশ আরো বাড়াতে চাই, আপনারা জানেন যে নরসিংদী জেলা, যেটা যাকে আমরা বাবুরহাট বাজার প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয়, যে আর এখানে মাধবদী বলেন, নরসিংদী বলেন, হ্যাঁ, এই শেখরচর বাবুরহাট বলেন, এগুলি কিন্তু এক গোত্রে আমরা গাথা। দেখা গেছে শেখরচর মাধবদী এটা একটাই বলা হয়। হ্যাঁ, এখন এখানে যে শিল্প কারখানাগুলো আছে, হ্যাঁ, আপনারা দেখবেন এখন যে আমরা যে সমস্যার মধ্যে পড়ছি বর্তমানে, এখন এখানে আমাদের এখানে কিন্তু অনেক ইন্ডাস্ট্রি ছোট বড় দেখা গেছে। যদি আপনি নরসিংদী চৌয়ালা ধরেন, হ্যাঁ, চৌয়ালা ধরেন, শেখরচর বাবুরহাট ধরেন, মাধবদী ধরেন, মাধবদী ধরতে গেলে আপনার এখানে 2,500 সীমানা পর্যন্ত যদি ধরেন, অনেক লক্ষাধিক কারখানা আছে, শিল্প কারখানা। এখানে দেখা গেছে আপনার এই এখন বর্তমানে যে সিচুয়েশন আমরা পড়ছি, এখন কারণ থাকে না, বিদ্যুৎ থাকে না, বুঝছেন, বিদ্যুৎ থাকে না, লোডশেডিং, অত্যাধিক লোডশেডিং। অনেকেই বলে, যেমন আমি চেম্বারের পরিচালক ছিলাম, 3 বারের চেম্বারের পরিচালক ছিলাম, সেই ব্যাপারে কিন্তু অনেকে আমাকে ফোন দেয়, অনেকে বলে যে ভাই কারেন্ট কি অবস্থা। আমি কি আসলে, আমি তো বর্তমানে এখন পরিচালক না, তারপরে কিন্তু আমি একজন মানবিক মানুষ হিসেবে আমি কিন্তু পরামর্শ দিই যে আপনারা কাজ করেন, জিএমএ পল্লী জিএম এর সাথে কথা বলেন। লোডশেডিংটা কিন্তু অন্য অন্য জেলা থেকে লোডশেডিং আমাদের এখানে বেশি বেশি হয়। আমরা জানি যে পার্শ্ববর্তী যদি আপনি এই নারায়ণগঞ্জ জেলার ভিতরে যান, আপনি দেখবেন এই 2,500 থানার ভিতরে আপনার লোডশেডিং কম কম। হ্যাঁ হ্যাঁ, নরসিংদী সদরে লোডশেডিং বেশি। হ্যাঁ, পলাশে যদি যান আপনি, লোডশেডিং কম। আমাদের নরসিংদী, এখানে নরসিংদী সদর যেটাকে আমরা বলি, এখানে ইন্ডাস্ট্রি এরিয়া, এখানে বেশি বেশি পরিমাণে কাপড় উৎপন্ন হচ্ছে। এখানে শ্রমিক, আমরা অনেক শ্রমিক, অনেক কয়েক লক্ষ শ্রমিকের এখানে কিন্তু আমরা নিয়ে আছি, আমরা কর্মসংস্থান। একটা শ্রমিকের আন্ডারে যদি আপনি 3 জন 4 জন 5 জনও ধরেন ফ্যামিলিতে গিয়া, দেখেন কত লক্ষ শ্রমিক, এই শ্রমিকের আন্ডারে কতগুলি ফ্যামিলি এখন চলতেছে। এখন যদি আমাদের বিদ্যুৎ না থাকে, বিদ্যুৎ না থাকলে দেখেন আপনি শ্রমিকের সাপ্তাহিক যে আমরা মজুরি দিই অথবা মাসিক মজুরি দিই, দেখা গেছে তার সেই আয়টা কিন্তু হচ্ছে না। তার দেখা গেছে সে সপ্তাহে ইনকাম করতে পারে এক এক শ্রমিকের 5,000 টাকা, 4,000 টাকা। দেখা গেছে তার কারণ না থাকলে মাত্র 2,000 টাকা, 1,000 টাকা বিল আসে। এই সংসার কিভাবে চলবে? আপনার মাধ্যমে আমি এই আই নিউজ চ্যানেলের মাধ্যমে আমি জানাতে চাই যে বিদ্যুতের একটা সমাধান আমরা চাই। আবার রিসেন্টলি যেটা আরম্ভ হয়েছে নতুন করে,
এই 1 মাস ধরে আপনার শুরু হয়েছে গ্যাসের যে প্রবলেমটা। এখন দেখা গেছে আপনার, আপনি যদি এই সিএনজি, কিন্তু যারা সিএনজি স্টেশন, যেমন আমাদের অনেকের গাড়িতে কিন্তু সিএনজি ইয়া করা আছে, সিএনজি দীর্ঘ লাইন, রাত্রিবেলা সিএনজি দেয়, দিনের বেলা অনেক সময় বন্ধ থাকে, আর দীর্ঘ লাইন কিন্তু সিএনজি দিতে পারে না, গ্যাস নাই, গ্যাসের প্রেশার কম থাকে, চাপ কম থাকে। আপনি যখন শিল্প কারখানা যান, যে আমরা কাপড় উৎপন্ন করি, তারপর আমরা কাপড়টা কি করি, কাপড়টা তো আমরা বিক্রি করি, আমরা যে ব্যবসায়ীর কাছে বিক্রি করি, সেই কিন্তু কাপড়টা আবার কালারিং করে অথবা পেইন্ট করে, বাজারে বিক্রি করতে নেয়। তখন দেখা গেছে ডাইঙ্গের ভিতরে কিন্তু অনেকে জেনারেটর কিন্তু এত চালাইলে কিন্তু ওইরকম আপনার আয়টা আসবে না, জেনারেটর কিন্তু আবার সবারও নাই। তো দেখা গেছে এই কারণ না থাকার কারণে কিন্তু আপনার এই উৎপন্ন সে ঠিক মতো যেতে পারতেছে না। প্রিন্টিংয়ে বলেন, ডাইঙ্গে বলেন, যে কোনো জায়গা বলেন, আপনি এত পরিমাণ কাপড় ডাইং হবে, দেখা গেছে 1 লাখ গজ যে ডাইং করতে পারে সপ্তাহে, আবার 5 লাখ গজ করতে পারে, সে অর্ধেক কাপড় করতে পারে। এখানে একটা বিশাল একটা ইয়াতে পড়ে গেল। এইভাবে আমরা গ্যাস এবং বিদ্যুতের কিন্তু একটা বিশাল একটা সমস্যা পড়ে গেছি আমরা নরসিংদীবাসী। আমি মনে করি আই নিউজের মাধ্যমে, এবং আপনার ইন্দ্রেশ্বর খোকন ভাই, আপনি একজন আমাদের মাধবদীতে প্রখ্যাত একজন সাংবাদিক, হ্যাঁ, এবং কবি এবং ছড়াকার, আপনার মাধ্যমে আমি বলে দিতে চাই চ্যানেলের মাধ্যমে, যে এইটার আমরা সমাধান চাই। আমরা ব্যবসায়িকরা, আমরা গ্যাস এবং বিদ্যুতের একটা সমাধান চাই, না হলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে কিন্তু অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, যেমন আমার বিদ্যুৎ বিল, আমার লোডশেডিং পরেও কিন্তু আমি আরেকটা সমস্যা দেখেন, লোডশেডিং পরেও কিন্তু আমরা বিদ্যুৎ বিল আসে ওইরকম, যেরকম বিদ্যুৎ বিল কমে না, অথচ আমি প্রতিদিন লোডশেডিং পাচ্ছি 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, অথচ আমার বিদ্যুৎ বিল সেই একই রকম আসছে। এটাও কিন্তু একটা সমস্যা, বুঝছেন? এরকম আমি নিজেও যদি আমি আয় সেরকম না করতে পারি, আমি বিকাশ কিভাবে হবে? আমার কিন্তু আস্তে আস্তে শিল্পের বিকাশ কিভাবে হবে? না, বিকাশ আস্তে আস্তে আমরা জোরে পড়ে যাবে। ছোট ছোট যারা ব্যবসায়ী আছে, যাদের পুঁজি কম, তারা কিন্তু জোরে পড়ে যাবে। আবার যাদের পুঁজি অনেক বেশি, তারাও পড়ে যাবে। কিরকম? ব্যাংকের, যেমন অনেকে ব্যাংকে নিয়ে ইন্টারেস্ট, ব্যাংকের ঋণ নিয়ে আপনার ইন্ডাস্ট্রি চালাচ্ছে। তো ঋণ নিয়ে যারা চালাচ্ছে, ব্যাংকের লোন নিয়ে, তাদেরও দেখা গেছে আপনার প্রবলেম। ঠিকমতো প্রোডাকশন যদি না হয়, যে তার 1 লক্ষ গজ সপ্তাহে কাপড় আসবে, তার 50,000 গজ কাপড় আসবে, কিন্তু তার তো 1 লক্ষ গজের একটা করা, 1 লক্ষ গজের আমরা এত টাকা লাভ হবে। আর বিদ্যুৎ বিল, স্টাফ বিল, আর গ্যাস বিল সব কিন্তু সম পরিমাণে, কিন্তু তার পড়াশোনা আসছে কম, তুমি সে এখন লস করে গেল। তার ব্যাংকের ইন্টারেস্ট কিন্তু কম নাই। দেখেন এখন বর্তমানে ব্যাংক ইন্টারেস্ট অনেক বেশি, 14%, 15% ব্যাংক ইন্টারেস্ট। এখন কিভাবে মানুষ ব্যবসা করবে? আপনি দেখেন ছোট ছোট যারা ব্যবসায়ী, বড় সবাই সাফার। এখন আপনার হঠাৎ করে আপনার এখন আগে ছিল 9%, 10%, এখন কিন্তু 14%, 15%। কিন্তু আমরা তো শুনেছিলাম যে চেম্বারের মাধ্যমে বিগত সময় যে নাকি কিছু ভর্তুকি দেওয়া হয়েছিল, এবং কিছু নাকি মকুব করা হয়েছিল ঋণ, ব্যাংক ঋণ। এটা আসলে এটা আমি সবাই ব্যাংকের সাথে জড়িত, তো এটা আমরা করোনাকালীন সময় একটা পাইছিলাম। হ্যাঁ, আচ্ছা, করোনাকালীন সময় একটা পাইছিলাম, কিন্তু এই করোনাকালীন সময় এই 9% যারাই লোন নিচ্ছে, আমি মনে করি করোনাকালীন লোন নিয়ে আরো আমি নিজেও ঝামেলা করে গেছি। ওরা 9% যে লোনটা আমাদেরকে দিয়েছিল, যার যত সিসি এর উপর একটা ভিত্তি করে একটা লোন দিচ্ছে, ওই লোনটা আমাদের একটা টাইম দিয়ে যত টাইমের ভিত্তি, তারা ব্যবসা করে আসলে কিন্তু ওরা পরে টাকা দিতে পারে না। ওই টাকাটা কিন্তু খরচ করে হচ্ছে, তখন ওই টাকাটা সবার টাকারই সিসিতে করতে টার্ম লোনে ঢুকাই দিচ্ছে। যেমন আমারটা সিসি লোনে ঢুকাই দিচ্ছে, কিন্তু এটাতে কিন্তু আমার পেশার বাইরে গেছে। কিন্তু ক্ষণিকের জন্য আমি লাভবান হওয়ার পরে দীর্ঘ সময়ের জন্য কিন্তু আবার আমি ঝামেলা করে গেলাম, বুঝছেন? মানে আপনার অপকারী বেশি হয়েছে আমি মনে করি। আমার মাধ্যমে অনেক ভালো হয়েছে আবার, কিন্তু আমি নিজে মনে করি আমারও উপকার হয়েছে। লোনটা দিয়া আমার আরো বাজায় দিচ্ছে, মনে করেন 1 কোটি টাকা আমার লোন আর বাইরে গেছে। ধন্যবাদ আলামিন রহমান। আপনার সাথে আমাদের এই চা আড্ডায় অনেক মূল্যবান কথা এবং অনেক তথ্য বেরিয়ে এসেছে। আমি মনে করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এই বিষয়গুলো ত্বরিত পদক্ষেপ নেন, অবশ্যই সমাধান হবে, এবং এই বস্ত্র শিল্প এবং মাদকদ্রব্যের পরিবেশ দূষণ অবশ্যই রোধ হবে। সবাইকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের চা আড্ডা শেষ করছি। ধন্যবাদ আই নিউজ 21 এর সকল দর্শক, শুভাকাঙ্ক্ষী এবং অভিভাবক যারা আছেন, যারা দর্শক মন্ডলী আছেন, সবাইকে খোদা হাফেজ। আপনাকে ধন্যবাদ যে আই নিউজ চ্যানেলের, যে আজকে চায়ের আড্ডা আমি অনেকক্ষণ ছিলাম, যে আমাদের প্রিয় ইন্দ্রেশ্বর খোকন ভাইয়ের সাথে আমি এতক্ষণ ছিলাম, এবং আই নিউজের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে আমাকে এই
চায়ের আড্ডায় আমন্ত্রিত করার জন্য, এবং দর্শকবৃন্দ যারা আজকে এই চায়ের আড্ডা অনুষ্ঠানে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে আবারও দেখা হবে ইনশাল্লাহ, চায়ের আড্ডা আবার দেখা হবে, কখনো আবার কোনোদিন একদিন দেখা হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।